স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং একই সাথে আছেন ফজলে হুদা বাবুল, বিএনপির দলীয় সংসদ সদস্য। আপনাদের দুজনকে স্বাগত এবং অনেক ধন্যবাদ সময় দিয়েছেন এত রাতে একাত্তর জার্নালে। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন আরেকজন অতিথি, এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপির। করতে চাই একটি অন্যরকম বিষয়, সেটি হচ্ছে আমরা আসলে সচরাচর দেখি না, বা আমাদের আমি জানি না হয়তো আপনাদের কাছে অভিজ্ঞতা হয়েছে কিনা আগে, যে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি সচিবালয়ে যখন আজকে অফিস করেছেন তখন তিনি অন্যান্য কক্ষগুলোতে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন, কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এই যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ, প্রধানমন্ত্রী না হয়ে মানে নিজেদের একজন মানুষ হয়ে কর্মকাণ্ড দেখা, ঘুরে ফিরে বিভিন্ন মন্ত্রণালয় কর্মীদের সাথে কথা বলা, এটা আমরা কখনো এর আগে কাউকে কখনো দেখিনি। এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাইকে, শুভেচ্ছা। ৭১-এর দর্শকদের শুভেচ্ছা। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই এক ধরনের তার আচরণ, তার কথাবার্তায় এক ধরনের পরিশীলিত নমনীয়তা এবং অন্যদের থেকে ভিন্ন। আপনি যেমন বলছেন পূর্বসূরিদের, এটা হচ্ছে জনগণের সাথে সংযোগ তৈরি করা। জনগণ সরকারি কর্মকর্তা, তিনি তো জনগণের অংশ। এমনকি তিনি নির্বাচনী জনসভাগুলো যেভাবে শুধু বক্তৃতা দিয়ে আসেননি, তার বিভিন্ন এলাকার বিশেষ করে তরুণদের ডেকে তাদের অভিযোগ শুনেছেন, তাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন, তাদের পেশা সম্পর্কে জানতে চেয়েছেন। এই যে একজন জনপ্রতিনিধির এটাই কিন্তু মূল কাজ। তিনি কোন পদে আছেন সেটাই না, যে মানুষকে কিভাবে, আরেকটা তো আছে যে মানুষের মন জয় করার চেষ্টা। এটি যদি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারেন, মানে তার ব্যস্ততা, তার সরকার চালানো, সংসদ চালানো, দল চালানো, এর মধ্য থেকে সেটা একটা বড় প্রাপ্তি হবে সংশ্লিষ্টদের। আরেকটি হচ্ছে যে তিনি ৯টার সময় যে অফিসে যান, এর মধ্য দিয়ে সচিবালয় তো প্রশাসনে তো সচিবই সবচেয়ে বড় শীর্ষ পদ। তো সচিব থেকে শুরু করে একেবারে নিম্নতম পদে যারা চাকরি করেন সবার জন্য একটা বার্তা, যে তাকে সময় মতো অফিসে যেতে হবে। তো সময় মতো অফিসে যাওয়াটাই একমাত্র কাজ না, তার উপর যে দায়িত্ব, তার উপর যে অর্পিত দায়িত্ব, সেটাও সুষ্ঠুভাবে পালন করতে হবে, সময় মতো কাজটা শেষ করতে হবে। এটি তো হতে পারে তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন, সেই সংস্কৃতিটা এখানে নিজে করতে চাচ্ছেন, প্রয়োগ করতে চাচ্ছেন, এবং তার দেখা দেখি তার যে দলের সরকারের যে লোকজন, তার সহযোগী যারা, তারাও কিন্তু একই রীতি অনুসরণ করবেন। এক্ষেত্রে অন্য এর আগে যে কেউ একেবারেই করেননি তারা নয়, অনেকেই কিন্তু করেছেন। অনেক তো আমরা দেখেছি যে অনেক প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সে বিরাট হাট বাজারের মতো। তা সেটাও হওয়া উচিত না। তাহলে কারো তিনি কথা শুনতে পারেন কি পারেন না, সেটা একটি বিষয়। তা আমি মনে করি যে যাত্রাটা তো ভালো, এখন যাত্রাটা কতদিন রক্ষা করা যাবে। আর প্রধানমন্ত্রীর একক সদিচ্ছায় কিন্তু কাজ হবে না, তার পুরো টিমের সদিচ্ছা দরকার হবে, তার পুরো সরকারের এবং দলের নেতাদের। তারা যদি তার সঙ্গে পা মিলিয়ে চলতে পারেন, তাহলে জনগণ হয়তো উপকৃত হবে তার এই যে এসব দৃষ্টান্ত স্থাপনে। অবশ্যই। ফজলে হুদা বাবুল, আমরা আসলে এই বিষয়টা একটু আমরা আলোচনা রাখতে চাই এই কারণেই, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি প্রোটোকলের জায়গায়, এবং একই সাথে রোজার সময় আমরা দেখেছি তিনি ইফতারের ঠিক আগ মুহূর্তেও যানজটে বসে আছেন, সেরকম একটি দৃশ্য আমাদের নজরে এসছে। আমরা সকাল ৯টার মধ্যে অফিসে ঢোকা, এটি বাঙালির জন্য তো বিশাল একটি বিষয়, যে ঘুম থেকে উঠে যাওয়া, অফিস ঠিকমতো করা। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের নামে তো ব্যাপক দুর্নাম যে তারা সময় মতো অফিসে আসেন না, কাজ করেন না ঠিকমতো, অল্প সময় থাকেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে
নিজেই সকাল সকাল চলে যাচ্ছেন, যেটি আমাদের আরেকজন অতিথি বলছিলেন, যেহেতু উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশের বাইরের বা আমরা অন্যান্য রাষ্ট্রপ্রধানদের এরকম দেখি সাধারণ মানুষের সাথে কথা বলা সরাসরি আমরা দেখি, আমরা আমাদের প্রধানমন্ত্রীকেও দেখছি যখনই কোনো প্রোগ্রামে উনি যাচ্ছেন, নেতাকর্মী হোক বা সাধারণ মানুষের সাথে যতটুকু তার পক্ষে আসলে সম্ভব কথা বলছেন। এটি শুধু উনি যেভাবে এই নিয়মতান্ত্রিক একটি প্রক্রিয়ার মধ্যে নিজেকে ঢুকিয়েছেন, অন্যান্য যারা আছেন তাদেরও তো আসলে বিষয়টি ফলো করা উচিত, কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। বাড়ির অভিভাবক যখন ফজরের নামাজ পড়েন তখন অন্যদের কিন্তু পড়তে হয়, বিষয়টা ঠিক এরকমই। আপনি যেটা সৌরভ ভাই বলছেন, আমার সৌরভ ভাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, অনেক আগে থেকে ওনার কলাম পড়েছি জীবনে এবং ওনার সাথে অনেকবার বসবার অভিজ্ঞতা। প্রথম আজকে আমি বোধহয় স্টুডিওতে, 71 স্টুডিওতে, এবং এটা মনে হচ্ছে সৌরভ ভাইয়ের লাকের কারণেই হয়তো আমাকে আপনারা ডেকেছেন, নাহলে আমার তো অথবা আপনার জন্যই আমরা এসেছি। 71-এর সকল দর্শককে, কলাকৌশলী সবাইকে আমার শুভেচ্ছা। এবং এই মার্চ হচ্ছে স্বাধীনতার মাস, স্বাধীনতার মাসে সবাইকে, সকল মুক্তিযোদ্ধা, শহীদ, জীবিত এবং সকল যারা মা বোন, সকল শ্রেণী পেশার যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, বিভিন্নভাবে কন্ট্রিবিউশন করেছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা। এবং যারা আমাদেরকে ছেড়ে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক মরহুম বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ আমাদের 24-এ যারা জীবন দিয়েছে তাদের সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যে জিনিসটি দিয়ে শুরু হয়েছে, প্রধানমন্ত্রী সকাল 9টায় অফিসে যান। প্রধানমন্ত্রী যখন যান তখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কিংবা সচিব কিংবা একটা চতুর্থ শ্রেণী কর্মচারীর কি আর না যেয়ে উপায় থাকে? যখন প্রধানমন্ত্রী, দেখুন, শুধু কিন্তু প্রধানমন্ত্রী ঘুরছেন না মন্ত্রীদের সচিবালয়ের অফিসে অফিসে, অন্যরাও কিন্তু ঘুরছেন। আপনি দেখবেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, উনিও একজন বীর মুক্তিযোদ্ধা। আপনি দেখেছেন যে উনি কিভাবে যাচ্ছেন, এটা সোশ্যাল মিডিয়াতে এসছে, হয়তো মেন স্ট্রিমেও এসেছে, আমার দেখা হয়নি। তো ব্যাপকভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। একদিন দেখলাম আমাদের জনপ্রশাসন মন্ত্রী, উনি মানিকগঞ্জে একটু উপজেলায় যে উপস্থিত। আমরাও কিন্তু করছি, আমরা দেখছি, যেমন আমাদেরও কিছু টার্গেট থাকে। যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রী প্রোটোকল নিচ্ছেন না, আমরাও কিন্তু নিচ্ছি না। আর প্রধানমন্ত্রী যখন প্রোটোকল না নেন, তখন একজন, আমি পার্লামেন্ট মেম্বার, একটা প্রোগ্রামে যাব, পুলিশ আসলে শুরুতে 2-1 দিন এসেছে, যখন আমরা বলেছি ওসিকে কোনো দরকার নেই, যদি অনেক রাত হয়, যদি রিস্ক মনে করি কখনো আপনাদেরকে আমি বলবো। এবং আমি আমার পাশের থানার, আমার 2 থানা মিলে, 2 উপজেলা মিলে, পাশের উপজেলার ওসিকে আমি চেঞ্জ করেছি, শুধুমাত্র উনি প্রোটোকল দেওয়ার জন্য এসে বসে থাকতেন, কারণ আরও তো অনেক কাজ আছে। তো আমি এসপিকে বললাম, এসপি চেঞ্জও করে দিয়েছেন। তো এই যে এই জিনিসগুলো কিন্তু যখন টপে শুরু হয়, এটা টপ থেকে বটমে আসে কিন্তু, এবং সেটা চলবে আমার মনে হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী এমনভাবে ধরেছেন, উনি ছেড়ে দেওয়ার জন্য নয়, এবং এটাকে উনি ঠিক করে ফেলবেন। 1, 2, আপনি লক্ষ্য করে দেখবেন যে উনি অনেক প্রোটোকল নেওয়া, শুধু না, শুধু এই ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়া না, অফিসে অফিসে আপনি দেখেছেন উনি একটা কিন্তু প্রকল্পও দিয়েছেন আমাদেরকে। সে প্রকল্প কি, যে আমাদের এলাকার উপজেলা সদরের বা বিভিন্ন হাট বাজারগুলো আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করি। কাজে নেতাকর্মীদের আমি গত সপ্তাহে ভাগ করে দিলাম, কোন সপ্তাহে যুবদল করবে, কোন সপ্তাহে ছাত্রদল করবে, কোন সপ্তাহে বিএনপির আমরা বুড়ারা করব। আমাদের কিন্তু এই যে ওনার একটা কথা, এখন এটা অনেক সময় অনেকে, ওই দিন আমার আরেক কলিগ বলছিলেন যে সবাই আমরা যখন প্রধানমন্ত্রীকে বলছি, তখন এটা কি আবার ওই ফ্যাসিস্ট আমলে যে প্রধানমন্ত্রী ওই ইমাম নিয়োগটা প্রধানমন্ত্রী দেখবেন হবে কিনা? দেখুন, উনি জনাব তারেক রহমান কিন্তু খুব ডেলিগেট করায় খুব বিশ্বাস করেন। আপনারা দেখেছেন যে উনি যখন মন্ত্রিসভা করেছেন, উনি কিন্তু নবীন এবং প্রবীণ মিলে করেছেন, এবং উনি কিন্তু মানুষকে ট্রাস্ট করতে পছন্দ করেন, আমার যেটা দেখা। এবং উনি আজকেও
অবাক কাণ্ড হচ্ছে মাগরিবের আজানের যখন বিরতি দিল 20 মিনিট, আমরা হেলে দুলে নামাজ পড়ে যে দেখি উনি বসে আছেন, তো উনি 5 মিনিট আগেই সংসদে বসেছেন। তো এই যে ওনার এই সিনসিয়ারিটি দেখে আমরা ভাবলাম, সরি এটা আসরের নামাজের পর, তোর মাগরিবের নামাজ পড়ে আর আমরা এদিক ওদিক তাকাইনি, দৌড় দিয়ে সবাই পার্লামেন্টের আসলে, ভিতরে বলা ঢুকছি। যায়, এই যে একটা জিনিস, এটা যখন টপ শুরু করে তখন আসলে এটা হয়, কারণ নিয়ম আমাদের শৃঙ্খলার পুরো সিস্টেমটাই মধ্যে হচ্ছে আসলে সবাই তখন নির্বাহী চলে আসে। থেকে অবশ্যই। নিচে আসে। অবশ্যই এরকম যেন আসলে সামনের প্রত্যেকটি সেক্টরেই যেন হচ্ছে নিয়ম শৃঙ্খলা এবং একই সাথে সবাই সবার কাজটি করবে, আমরা সেই প্রত্যাশায় রাখতে চাই। আমাদের অতিথি হিসেবে এরই মধ্যে যুক্ত হয়েছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপির। অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আমরা যদি এই বিষয় নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই সোহরাব হাসান, সেটি হচ্ছে আমরা অনেকদিন পর আজকেও সংসদ দেখলাম বেশ উত্তপ্ত, এবং সেটি শুরু হয়েছে বিরোধী দলীয় নেতার যে নোটিশ তার প্রেক্ষিতেই। সেখানে তার যেই বিষয় উত্থাপিত হওয়ার কথা ছিল প্রশ্নোত্তর পর্বে, সেখানে তিনি সংস্কার, জুলাই সনদ, এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবার জন্য স্পিকার এবং সংসদে তিনি আলোচনা তুলেছিলেন, যেটি নিয়ে এক ধরনের হট্টগোল একটা সময় শুরু হয়, যখন এটি যেহেতু কার্যবিধিতে ছিল না। সেটি নিয়ে একটু বলবেন, আপনি কেমন দেখলেন আজকের সংসদ অধিবেশন? পুরোটা দেখিনি, খবরের মধ্যে যেটুকু দেখা গেল একটা হচ্ছে যে কারিগরি দিক, মানে কোনটি কোন বিধিতে আছে, কোন বিধি অনুযায়ী, এবং বর্তমান সংসদের প্রায় অধিকাংশ সদস্যই কিন্তু নতুন, সুতরাং তাদের জানা বোঝার ঘাটতি থাকতে পারে। আরেকটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, যে জুলাই সনদ নিয়ে এত বিতর্ক, এবং জুলাই সনদের প্রতি সবাই কিন্তু অঙ্গীকারাবদ্ধ। এখন যে জায়গাটি এসে ঠেকেছে সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা যেখানে আপত্তি জানিয়েছি, এবং সেই আপত্তি, আমাদের যে কর্মসূচি, আমাদের যে নির্বাচনী ইশতেহার, তার পক্ষে জনগণ রায় দিয়েছে, সুতরাং আমরা এর বাইরে যেতে পারি না, কিন্তু আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। আর বিরোধী দল বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করলে পুরোপুরি করতে হবে, কারণ সাংবিধানিক আদেশে সে কথাই বলা আছে, আপত্তির কথা নেই। এখন যে বিষয়টি আছে এখানে, জাতীয় ঐকমত্য কমিশন কিছুটা বলবো যে তাদের দুর্বলতা হোক, গোজামিল হোক, যে তারা এই সব পক্ষকে, বিবাদমান সব পক্ষকে এক করতে যেয়ে অনেক গোজামিলের আশ্রয় নিয়েছে, যে কারণে বিএনপি এক ধরনের ব্যাখ্যা করে জুলাই সনদের, অন্যেরা আর এক ধরনের ব্যাখ্যা করে। এখন কোনটি সঠিক, এটা কি রাজনৈতিক আলোচনার মাধ্যমেই কিন্তু এটা সমাধান করতে হবে। সংসদের ভিতরে আলোচনা হবে, সংসদের বাইরেও হতে পারে, দুই পক্ষের কমিটি করেও করতে পারে, যেটি কিন্তু কোনোভাবেই যেটি 8.5 মাস ধরে যে জুলাই সনদ, সেটার মূল যে চেতনা, মূল যে অঙ্গীকার, সেটা থেকে যাতে বিচ্যুত না হয়। আরেকটি হচ্ছে যে ওই আলোচনার সময়ে অন্যদের বক্তব্য, বিবৃতিতে এটাই মনে হয়েছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপি যাতে স্বৈরাচার না হতে পারে, তাকে কিভাবে আটকানো যায়, এইরকম একটা প্রয়াস কিন্তু ছিল জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে। আবার এটাও ছিল বিএনপিকে অনেক ক্ষেত্রে কিন্তু ছাড়ও দিয়েছে। বিএনপি এবং জামাত ইসলামী বাদের সব দল কিন্তু আনুপাতিক হারে ভোট চেয়েছিল, সব দল সংসদের অধিকাংশ দল আনুপাতিক হারে ভোট চেয়েছিল, সব দল, এই দুটি দল বাদে সবাই 100 আসনে সরাসরি ভোট চেয়েছিল, এনসিপি সহ, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন সেটি রাজি হয়নি বা রাজি করেনি। এখন যে প্রশ্ন আসছে, এখানে সংখ্যাগরিষ্ঠতা দেখা হয়নি। এখন যে কথাটি এনসিপি বা জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি তো একটি দল, বা তার সমর্থক যে দল এরকম আপত্তি জানিয়েছে হয়তো 5টি 7টা 10টি দল, অধিকাংশ দল তো এর পুরোটা সমর্থন করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সেখানে যদি এই আপত্তিটা না টেকে, তাহলে ওই দুই ক্ষেত্রে কেন আপত্তি টিকলো? এখন এটার কথা হচ্ছে যে আমরা কি চাই, আমরা একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে চাই। অতীতের যে ভ্রান্তি ছিল, অতীতের যে ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো মেরামত করতে চাই, এবং এক্ষেত্রে মুখোমুখি হওয়া বা আরেকটি হচ্ছে অবিশ্বাস। আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে দলের মধ্যেও এক নেতা আর এক নেতাকে বিশ্বাস করেন না,
সুতরাং বিভিন্ন দল হলে তো সেই অবিশ্বাসের বিষয়টা মাত্রাটা আরও বাড়ে। আমরা জানি যে কিছুক্ষণ আগেও হচ্ছে বিশেষ কমিটির বৈঠক হয়েছে সংসদ অধিবেশনে, আমরা দেখেছি, এবং সেখান থেকে সরাসরি আমরা আসলে যুক্ত ছিলাম। মাননীয় আইনমন্ত্রী বক্তব্য দিয়েছেন। সেখানে যে বিষয়টি আসলে এসেছে যে গণভোটের যে অধ্যাদেশ সেটি নিয়ে এখন পর্যন্ত বিএনপির যে অবস্থান, তারা হচ্ছে সেটার কার্যকারিতা নেই বলে বলছেন, এবং বিরোধী দল বলছে যে গণভোট বাতিল করার কথা বলছে হচ্ছে সরকারি দল। আপনারা কি গণভোট বাতিলের কথা ভাবছেন? ধন্যবাদ। সৌরভ ভাইয়ের কথা দিয়ে শুরু করি যে শুভেচ্ছা আমার সহ আলোচক সাইফ মুস্তাফিজ, অনেকদিন পর দেখলাম। সাইফ লুকস ভেরি ফ্রেশ, আমাদের মতো কষ্ট করতে হচ্ছে না এখন সাইফের, অ্যান্ড গুড টু হ্যাভ ইউ। দেখুন সৌরভ ভাই যেটা বললেন যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট আসলে কি করবেন, কি করা উচিত, কেন করা উচিত, কেন করছেন, এসব আসলে তাদের মাথায় ছিল না, অথবা তারা অভিজ্ঞতা ছিল। তাদের মধ্যে রাজনৈতিক দূরদর্শিতাপূর্ণ সম্পূর্ণ মানুষ খুব কম দেখা গেছে। অধিকাংশই অধ্যাপক, রিটায়ার্ড অ্যান্ড ব্যুরোক্র্যাট এবং বেসরকারি সংস্থা, বিখ্যাত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে এনজিও বলি। তো তাদের ওই চিন্তাভাবনাগুলোর এখানে দায়ী আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে সৌরভ ভাই যেটার সাথে ওনার সাথে আমি অ্যাড করতে চাই, আমি দ্বিমত করতে চাই না, সেটা হচ্ছে দেখুন বিএনপি, জামাত, এনসিপির বাইরের দলগুলোর অবস্থা ভোটে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু যে তারা কীরকম কোন অবস্থানে আছে। সেক্ষেত্রে জামাত এবং বিএনপিকে প্রায়োরিটি দিয়েছে, এটা হয়তোবা তাদের সঠিক মূল্যায়নই ছিল। তৃতীয়ত হচ্ছে আপনি যেটা বললেন যে গণভোট নিয়ে, দেখুন বিএনপি কিন্তু গণভোট বাতিল, অংশগ্রহণ, বিএনপি কিন্তু গণভোট দিয়েছে। আমি যদিও নিজে আমি সত্যি কথা বলছি যে গণভোটের যে 3টা পয়েন্ট ছিল, এখানে আসলে কি বলবো জানি না। এক্ষেত্রে বলতে পারেন ওই যে বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর যেটা একটা মানে খারাপ ভাষা আছে, বুর্জোয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, তো সেক্ষেত্রে বুর্জোয়া রাজনৈতিক দলের মতোই নেতা বলেছেন আমি হাতে ভোট দিয়েছি। এর বাইরে এইটা বুঝবার মতো, সময় দিয়ে বুঝবার মতো ক্যাপাবিলিটি আমার ছিল না, কিংবা নাই, অথবা আমি চেষ্টা করিনি। কারণ এটি কি খিচুড়ি, আসলে এটা কি করলে কি হবে এটা আমি বুঝতে পারিনি। সো দ্যাট ওয়াজ দ্য ভোট। এখন নাও কামিং টু দ্য পয়েন্ট, যে অর্ডারটা এসেছে, এই অর্ডারটা এসেছে হচ্ছে নভেম্বরের 13 তারিখে। এটা কিন্তু অধ্যাদেশ না, ইটস অ্যান প্রেসিডেন্সিয়াল অর্ডার। আর আমরা একটা রাজনৈতিক সমঝোতায় স্বাক্ষর করেছি, প্রত্যেকে করেছে, এবং সেখানে যারা নিজেদেরকে জেনজির প্রতিনিধি, নিজেদেরকে যারা জুলাই যোদ্ধার সম্মুখ সারি বলেন, তাদের প্রতিনিধিরা কিন্তু সর্বশেষে নির্বাচনের পরে স্বাক্ষর করেছে, নাকি না, নির্বাচনের অল্প কয়েকদিন আগে স্বাক্ষর করেছেন। তো এখানে কিন্তু সবাই স্বাক্ষর করেছেন। সেখানে যেগুলো আমরা রাজনৈতিক সমঝোতায় স্বাক্ষর করেছি, এইটা পালন করবার জন্য বিএনপি বদ্ধপরিকর। নাও কামিং টু দ্য পয়েন্ট, যেটা আলটিমেট পয়েন্ট অফ ডিসকাশন ফর টুডেজ ইজ দ্যাট দেন হোয়াট উইল বি ফর গণভোট। এখন গণভোট নিয়ে তো এখানে প্রশ্ন আমরা তুলছি না, এটাকে রিজেক্টও করছি না, এটাকে একসেপ্টও করছি না, কিন্তু এটাকে কি করে লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনা যায় সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, এবং সেটা আমরা করার জন্য আমরা রেডি আছি। এর জন্য আমার যদি কোনো সংবিধান সংশোধন করতে হয়, এর জন্য যদি আমাদের কোনো রাজনৈতিক সমঝোতায় আসতে হয়, এর জন্য যদি পার্লামেন্টে ডিবেট করতে হয়, সেটা করবার পর পার্লামেন্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটার প্রতি আমরা অবিচল থাকব। এর বাইরে আমরা নিজেরাও আচ্ছা, এটা খুব সিম্পল ক্যালকুলেশন, লেটস টক অ্যাবাউট দ্যাট ফিগার। আপনি যদি বলেন যে হ্যাঁ ভোটের ফিগার কত, তো বিএনপির 51% ভোট ছাড়া কি এটা এত % ভোট পেয়েছে? 70%? এটা কি হতে পারে? এটা তো হতে পারে না, তাই না? তার মানে কি হ্যাঁ ভোটের অংশীদার আমরাও, এই গণভোটের অংশীদার বিএনপিও। তো বিএনপি এখন যেটা নিয়ে ডিবেট,
সেটা হচ্ছে এখনই এই মুহূর্তে। এখন এখনই এই মুহূর্তে তো আমরা করতে পারি না। আমরা কিন্তু একটা 106 আন্ডারে কিন্তু আমরা একটা গভর্নমেন্টকে মানে একটা সরকারকে একটা সংবিধানকে আমরা কন্টিনিউ করছিলাম। তো এইটা করার ক্ষেত্রে আমাদের চেয়ে বরঞ্চ যারা এটা এখন ভায়োলেট করতে চান তাদেরই ভূমিকা বেশি ছিল, কারণ তাদের কেউ কেউ সেই সরকারের অংশ ছিল, তারা ওথ নিয়েছেন এই 106 এর আন্ডারে, এই প্রেসিডেন্টের আন্ডারে। তো কাজেই এই জিনিসগুলোকে মানে আমি মনে করি, আমার দল মনে করে দিন শেষে যে আমরা সংসদে বসে আইন প্রণয়ন দ্বারা কোনো বেআইনি কাজ করতে পারি না, এক। দুই, আমরা এমন কিছু করতে পারি না যেটা জনগণের বাইরে যাবে, এই দুটো। তো এই বিষয়টাতে আইনের ব্যত্যয় ঘটে কিনা সেটা আমার মনে হয় সালাউদ্দিন ভাই আজকে বলেছেন, এবং এইটা নিয়ে আপনারা ডিবেটও আগামীতে শুনবেন। এটা সংসদে ডিবেট হবে আগামীতে মঙ্গলবারে, তারপর ডিসিশন হবে। সাইফ মোসাফিজ, আপনি কতটা আশ্বস্ত বা সন্তুষ্ট হলেন এই যুক্তিগুলোতে? ফার্স্ট ডে হুদা বাবুল যেই প্রসঙ্গগুলো এই মুহূর্তে গণভোট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলেন। ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক যারা আছেন এবং যারা দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। বাবুল ভাইকে বিশেষ শুভেচ্ছা। সংসদীয় অধিবেশন খুবই প্রাণবন্ত হচ্ছে, তবে যে প্রক্রিয়া হচ্ছে সেটা হয়তোবা আমরা আশা করিনি, বরঞ্চ আরো কার্যকর সংসদ আমরা দেখতে চেয়েছিলাম, বিশেষ করে সরকারি দল থেকে। কারণ সরকারি দলে যতটুকু কথাবার্তা তার মধ্যে ওই আগের আওয়ামী লীগ কায়দায় 5 মিনিট সময় দিলে হয়তোবা 4 মিনিটই তারেক রহমানের বন্দনা হচ্ছে, যেটা আমাদের আজকে টকশো শুরুতেও আমরা দেখলাম যে আসলে তিনি কি কায়দায় অফিসে যাচ্ছেন, কার খোঁজ খবর নিচ্ছেন, কতটুকু সময় তিনি ট্রাফিকে দাঁড়াচ্ছেন। এই বিষয়গুলো আলোচনার থেকে আসলে কার্যক্রম, জনগণ কি ফল পাচ্ছে, সেগুলো আসলে আলোচনার বিষয় হওয়া উচিত ছিল। কারণ 5 তারিখ পরবর্তী বাংলাদেশে আমরা রাজনৈতিক যে গণতান্ত্রিক চর্চার জায়গায় নতুন নির্বাচন দেখলাম, এবং পরবর্তী যাত্রা সেখানে জনগণ এটাই এক্সপেক্ট করেছিল। তো সে জায়গায় আমি মনে করি যে সেটা তো ফুলফিল হয়নি, বরঞ্চ আমি একটু বলতে চাই, যেমন তারেক রহমান সাহেব গতকালকেই যে একটা প্রোগ্রাম হলো সেখানে কিন্তু তিনি ছাত্র দলের যারা ছিলেন তাদেরকে বললেন যে কালকে হচ্ছে পল্টনে আমি যাচ্ছি, তো দেখি কে কারা কারা আসে। তো কালকে আমরা দেখলাম সেই অনুযায়ী অনেক ভিড়, সে অনুযায়ী পল্টনে রাস্তাঘাটে লোক যাতায়াত করতে পারছেন। আবার তখন তিনি আবার বলছেন যে না না না, এখানে আপনারা এভাবে ট্রাফিক কন্ট্রোল করেন বা আপনাদের জনদুর্ভোগ বাড়াবেন না। তো এই যে একরকম আয়নাবাজি, একরকম এই যে ক্যারেক্টার প্লে করা, এগুলা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত দেখছি। কিন্তু যেই কাজটা তাদেরকে দায়িত্ব দিয়ে জনগণ ভোট প্রয়োগ করেছে সেটা পালন করতে তারা এই সালাউদ্দিন ভাইয়ের টোনেই নানা রকম সাংবিধানিক জটিলতা দেখাচ্ছে, এবং এই সাংবিধানিক জটিলতার মার প্যাচে আমাদের প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ অধিবেশন চলে যাচ্ছে, এবং সালাউদ্দিন আহমেদ একাই সব গুরু দায়িত্ব নিয়ে নিয়েছেন। আজকে সংসদীয় অধিবেশনে যখনই সংবিধান সংস্কার বিষয়ক বা জুলাই সনদ বিষয়ক প্রস্তাব উত্থাপিত হয়েছে, তখনই নানা ক্রাইটেরিয়াতে হচ্ছে স্পিকার, তারপরে আমাদের সরকার দলীয় চিফ হুইপ থেকে শুরু করে তারা নানা ক্রাইটেরিয়ায় সেটাকে পরবর্তী সংসদীয় অধিবেশনে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও আমরা দেখলাম যে আইনমন্ত্রী একটা পর্যায়ে সেটা মেনে নিয়ে নেক্সট পার্লামেন্ট সংসদীয় অধিবেশনে সেটি নিয়ে আলাপ আলোচনার জন্য সম্ভবত 2 ঘন্টার সময় নির্ধারণের একটা সুযোগ করে দিচ্ছে, এবং স্পিকার সেই আলোকে সিদ্ধান্ত জানিয়েছে। তখন আবার আমরা দেখলাম যে সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে 4টি বিষয়ে কথা বললেন, এবং জনগুরুত্বপূর্ণ জায়গায় গণগুরুত্বপূর্ণ এইরকম একটা জায়গা থেকে সে ভুল ধরে সেটাকে আবার পিছিয়ে দেওয়ার একটা যে ষড়যন্ত্র বা কাজ করছে, এটা খুবই দুঃখজনক। মানে তাদের আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলার ক্ষেত্রে সমস্যাটা কোথায়, এটা আমি আসলে খুব একটা বুঝতে পারছি না। এবং অলরেডি মানে তারা তো জনগণের সাথে প্রতারণা করেছে। বাবুল ভাইকে আমি অত্যন্ত পছন্দ করি, আমি বিশ্বাস করি তিনিও এটার সাথে একমত হবেন। তিনি যেহেতু বলেই ফেললেন যে বিএনপিতে যারা ভোট দিয়েছেন সেই 70% অনেক মানুষই আসলে হ্যাঁ ভোটেই ভোট দিয়েছেন, যদিও তারা তৃণমূল পর্যায়ে না ভোটের ক্যাম্পেইন খুব জোরে সোরেই করেছে। তারপরও যারা আসলে বিএনপির সচেতন ভোটার তারা কিন্তু আসলে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, এবং সেই জায়গা থেকে পরবর্তীতে যেখানে আসলে ঐক্যমত্য কমিশন 8 মাসের আলোচনার পরে হচ্ছে যে সকল ক্রাইটেরিয়া মেনেই
তারা হচ্ছে নির্বাচনে গিয়েছেন এবং তারেক রহমান সাহেব নিজেও গণভোটের হ্যাঁ ভোটের ক্যাম্পেইন শেষ পর্যায়ের দিকে করতে হয়েছে। তো তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখন তাদের সুর পুরোপুরি পাল্টে গেছে এবং যে বিষয়টাই তারা কমিটমেন্ট করেছিল জনগণের সাথে, যে বিষয় নিয়ে তাদের সব রকম এক জায়গা ছিল, সেটা হঠাৎ করে এখন নানাভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে 2/3 মেজরিটি দিয়ে তারা সরকার গঠন করেছে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি অলমোস্ট 70% মেজরিটি হচ্ছে কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, দুইটা কিন্তু আলাদা। তো বিএনপি বারবারই 2/3 মেজরিটি দিয়ে সাধারণ জনগণের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটাকে বারবার অস্বীকার করছে। বারবার এই বাবুল ভাইরা সাধারণ জনতাকে মূর্খ বলে অভিহিত করার চেষ্টা করছে, জনগণ কিছু বুঝে না গণভোট কি এবং কি জন্য হ্যাঁ ভোট দিয়েছে। এটা আসলে আমার মনে হয় ভুল ধারণা। জনগণ এখন অনেক সচেতন, জনগণ তাদের নাগরিক অধিকার, সংবিধান, এই বিষয়গুলো আমি বিশ্বাস করি যে জনগণ হয়তো বাবুল ভাইদের মতো করে না বুঝলেও কিছুটা হলেও বুঝেন। আমরা যদি এই বিষয়ে একটু বাবুল ভাই আপনার কাছ থেকে একটু প্রতারণা করছেন আপনারা দেখুন, জনগণের সাথে? প্রথম কথা হচ্ছে কি যে সাইফ মুস্তাফি খুব স্ববিরোধী কথা বলছেন। প্রথমে একটা বলছেন যে আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেনিং করিনি, আবার বিএনপির ভোটাররা ভোট দিচ্ছে। এক, দুই, সেটা হচ্ছে আমরা জনগণকে মূর্খ বলছি না। তিন, আমরা জনগণের সামনে একটা ম্যানিফেস্টো দিয়েছি এবং জনগণ সেই ম্যানিফেস্টো অনুযায়ী বিএনপি থেকে বুঝে নেবেন। এবং যতবারই বিএনপি ক্ষমতায় এসেছে ম্যানিফেস্টো দিয়ে এবং তাদের একটা এজেন্ডা দিয়ে সেটাতে জনগণের সমর্থন নিয়ে তারপর বিএনপি সরকার গঠন করেছে। এখন সাইফ মুস্তাফিজদের প্রবলেমটা এই জায়গাতেই, সেটা হচ্ছে কি যে যখন নিজের সুবিধা মতো কথা বলতে অভ্যস্ত। কিভাবে আমি বলি আপনাকে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি গণভোট দিবেন, আপনি গণভোটের এই আদেশটা যখন আমরা নির্বাচনের মধ্যে, তখন আপনি আদেশটা দেওয়ালেন কেন? ওই যে সৌরভ ভাই শুরুতে একটা কথা বলেছেন যে এই সরকার কখনো বিএনপিকে কিছুতে এগ্রি হয়েছেন, আবার কখনো তাদেরকে করেছেন। তো বাস্তব কথা কি জানেন, ইউনূস সরকার, এই কথা আমি বহুবার সৌরভের সামনে অনেক টেলিভিশনে আমি বলেছি, যতগুলো স্টেপ তারা নিয়েছে প্রত্যেকটা স্টেপই ছিল বিএনপিকে আন্ডারমাইন করার জন্য এবং যেন বিএনপি মানে সমস্যায় থাকে। এইটা করবার জন্য যা যা করতে হবে সমস্ত কাজগুলো তারা করেছে। আপনি দেখুন, আমরা কিন্তু ওই আন্দোলনের মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হয়ে মিছিল করতে ভয় পায়, আমরা তখন পদযাত্রা করেছি, আমরা তখন সংস্কারের জন্য আমরা ডিক্লারেশন দিয়েছি, 31টা দফা দিয়েছি। আমরা কিন্তু তখন আমরাই বলেছি যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্য আনবো। আমরাই তখন সবার আগে দ্বিকক্ষ বিশিষ্ট এটা তারেক রহমানের কাছে এসেছে। দেখুন, আমরা এদেশের যতগুলি সংস্কার সবগুলি বিএনপি করেছে। আপনি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে বিএনপি নিয়ে এসেছে। কেউ কেউ নিজেদেরকে, যেটা 1971-এর পর আমরা যেটা দেখেছি এবং গত 17 বছরে যেটা আমরা দেখেছি, যে আমাদের স্বাধীনতা যুদ্ধটাকে একটা মানে পরিবারের মানুষের কন্ট্রিবিউশন দেখলাম, সারা বাংলাদেশকে গণ্য করা হলো না। এবং তাদের নিজস্ব সম্পদ, মানে আপনি আওয়ামী লীগ করতে পারলে, আপনি ফ্যাসিস্ট হতে পারলে, আপনি শেখ হাসিনা বলতে পারলে আপনি মুক্তিযোদ্ধা, এছাড়া আপনি নয়। ঠিক বিষয়টা ওই রকমই ছিল। কিন্তু এখন এসে কি, আরে ভাই জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলতেছেন, জুলাই যোদ্ধা আপনারা একা নাকি? আমি ফজলে হুদাও তো 4 তারিখে যেটা দিয়েছি আপনার মানব কণ্ঠে এসেছে, আপনার 71-এও এসেছে, আপনি বের করে দেখুন না আমরা কি করেছি। আমরাও তো উত্তরার ভেঙেছি, আমি এবং আমার স্ত্রী নিজে। কাজে আপনারা এককভাবে যখন জুলাই নিয়ে পাগল হয়ে গেছেন, তখন আমরা যে জুলাইয়ের সাথে একমত হলাম, আমরা যে স্বাক্ষর করলাম, আমাদের এখন সালাউদ্দিন সাহেবের সমস্যা হয়ে গেছে, বুঝছেন? সালাউদ্দিন সাহেবের সমস্যা কি জানেন? উনি 8 মাস, ওনার মতো একজন সিনিয়র মানুষ, উনি এই ছোট ছোট বাচ্চাদের সাথে বসে, জুলাই যোদ্ধাদের সাথে বসে, এই অনভিজ্ঞ সরকারের সাথে বসে 8 মাস সময় দিয়ে রাজনৈতিক সমঝোতায় আমরা ঐক্যমত্য হয়েছি। এই কাজটা উনি যে 8 মাস ধরে করেছেন, এটা ওনার বড় অপরাধ। ওনার বড় অপরাধ হচ্ছে উনি যে বলছেন, আজকেও পার্লামেন্টে উনি বলেছেন যে আমরা জুলাইয়ের
প্রত্যেকটা জিনিস আমরা পালন করব, তবে সেটা আইনের মধ্যে হতে হবে, কারণ আমরা আইন প্রণেতাকারী, আমরা আবেগের মানুষ এখন নয়। তো আমরা সংসদে বসে আর যে বলেন আবেগ, আরে ভাই আবেগ তো বিএনপির সাথে, সে তো 12ই ফেব্রুয়ারিতে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের নতুন বন্দোবস্তকে তো মানুষ একসেপ্ট করেনি। একসেপ্ট করলে তো ভাই 200 কোটি টাকা দেওয়ার টিভি লাইসেন্স বিক্রি হতো না, তাই না? তো এই যে জিনিসগুলো আপনাদেরকে মানুষ ফেল করেছে, আপনাদের মানুষ একসেপ্ট করেনি ভাই, বিএনপিকে একসেপ্ট করেছে। সো লেট দ্য বিএনপি রান দ্য শো। আপনার গণতন্ত্র মাত্র এসেছে রোডে, সো লেট দ্য ডেমোক্রেসি রান দেয়ার ওয়ে। সাইফ মুস্তাফিজ। জি, আসলে আমি তো বললাম যে ভাইরা বারবার তো গুলিয়ে ফেলছে। ভোট, দুইটা ভোট নির্বাচিত, মানে নির্বাচন হয়েছে, একটা গণভোট আর একটা তাদের শোতে নির্বাচন করার ভোট। তো ঠিক আছে, ফাইন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে জনগণ হচ্ছে 2/3 মেজরিটি দিয়ে একটা ভালো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে ক্ষমতায় এনেছেন। তো সেটা তারা শো এনজয় করতে পারে, কিন্তু যেই আবেগ এইটা বলবার অধিকার বা বিরোধী দলের একটু বলে থাকে, নিই ভাই, আমি তারা যে কোনো কিছু বলতে পারে। আমার পরে প্লিজ কাইন্ডলি বলেন। ফ্যাসিস্ট হাসিনাও বলেছিলেন সূক্ষ্ম। যে আবেগ অনুভূতিকে তারা আসলে এখন অবজ্ঞা করছে, সে আবেগ অনুভূতির উপরেই আসলে সেই রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সংসদে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছে। যদি আপনাদের সেই সংবিধানকে যদি সেই সংবিধানকেই আমরা ক্রাইটেরিয়া ধরি, তাহলে আপনার আজকের এই সংসদ অবৈধ, আপনিও অবৈধ, আমাদের পুরো এই নির্বাচনের যাত্রাটাই অবৈধ। এটা নিয়ে আপনি চাইলে আমার সাথে সারাদিন ডিবেট করতে পারবেন। আপনার এন্ডেরও বেশ কিছু লজিক আছে, আমার এন্ডেরও অনেক বেশি লজিক আছে, কিন্তু সেই লজিকের মাধ্যমে বাংলাদেশের মানুষের আদৌ আসলে কোনো পরিবর্তন হবে কিনা সেটা আসলে দেখার বিষয়। যেটা আপনারা এককভাবে বলছেন, আমরা কিন্তু একবারও বলছি না যে ভাই আমি একা জুলাই যোদ্ধা, আপনারা কিছু করেনি। আমরা তো বলছি যে এই সিস্টেমেটিক পরিবর্তনটা হওয়া জরুরি। এটার জন্য তো আমি বলছি না যে এটার একা দায়ভার আমাদের। আর যেই পরিবর্তনটার জন্য আপনারা আসলে বাধাগ্রস্ত করছেন, যেই ক্ষমতা পাওয়ার জন্য হাসিনা বা আওয়ামী লীগ যে ক্রাইটেরিয়াতে ক্ষমতায় ছিল, যেটা আসলে এখন আপনারা এনজয় করতে যাচ্ছেন, এই পরিবর্তনটা না হলে কিন্তু বাবুল ভাই আমরাও কিন্তু এটার একটা সুবিধাভোগী হব। ধরেন আজকে আপনার হয়তো 2/3 মেজরিটিতে আপনারা পাওয়ারে আসছেন, আল্লাহ চাইলে আমরা যদি ভালো কাজ করি নিশ্চয়ই আমরা সামনের দিনে পাওয়ারে আসতে পারি, এবং আমি বিশ্বাস করে আসবো। তো সেই জায়গায় তো এই একক যে সিস্টেম পরিবর্তনটা হবে না, সেটা তো আমিও আনন্দের সাথে এনজয় করব, এটা তো আমারও ভালো, আমার উপকার। তো আমরা এই যে জুলাই যোদ্ধা বা এইটার ট্যাগ দিয়ে আসলে আমরা কিন্তু এই পরিবর্তনটার কথা বলছি না। এই পরিবর্তনটার জন্যই ধরেন আপনি, আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আমরা সবাই মিলেই কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানটা করিয়েছিলাম। তো সেই জায়গা থেকেই বারবার বলছি যে আমরা যে ঐক্যমত্য কমিশনে আপনার সালাউদ্দিন ভাই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে 8 মাস কষ্ট করেছেন, সহ্য করেছেন, সেই বাচ্চারা বলেন, এখানে বয়োজ্যেষ্ঠ আরো অনেক মানুষ ছিলেন। হ্যাঁ, হয়তো সালাউদ্দিন ভাইয়ের মতো করে সংবিধান আমাদের মুখস্থ না, তারপরও আমরা পড়াশোনা কিছুটা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমাদের পড়াশোনা করেছি, আমরাও সংবিধান বিষয় নিয়ে পড়াশোনা করেছি, আমাদের সিনিয়র যারা আছেন তারাও করেছেন। তো একবারেই যে আমরা কিছু জানি না বা একবারেই যে আমরা আসলে সিস্টেমের ভিতরে কোনো কিছু বুঝি না, এরকমটাও কিন্তু আসলে না। তো সেই জায়গা থেকে আমি আশা করবো যে সহযোদ্ধা হিসেবে, সহকর্মী হিসেবে আপনারা তরুণদেরকে সেই সম্মানটা বা মর্যাদাটা করবেন, বাংলাদেশের মানুষকে, জনতাকে সেই সম্মানটা করবেন। এবং দিন শেষে আমি চাই যে বিএনপি আসলে জনমানুষের রাজনীতিটা করুক। যে 17-20 বছর ধরে জনসাধারণ আসলে বিএনপি কে চেয়েছে যে তারা আসলে ক্ষমতায় আসুক বা তারা আসলে পরিবর্তনটার জন্য নেতৃত্ব দিক, সেই জায়গায় আসলে তারা আসলে সবাই, আমরা সহ আসলে আশাহত হয়েছি। কারণ যেই ম্যান্ডেট নিয়ে আমরা এবার নির্বাচন করেছি, সকলের সেম ম্যান্ডেট ছিল, এটা বারবার মনে রাখতে হবে। বিএনপি বা এনসিপি বা জামাত একক ম্যান্ডেটে ঐক্যমত্য কমিশনে কোনো ডিসিশন হয়নি। সেই ইন্টারিম গভর্নমেন্টের যারা পার্ট ছিলেন তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিলেন, এবং তাদেরকে আপনারা যত ছোট করেই বলেন না কেন, এটা আসলে ঠিক হবে না। তাদের পার্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকেও কিন্তু আপনারা আপনাদের মন্ত্রী পরিষদে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদে রেখে দিয়েছেন। তো তাদেরকে যে আপনারা ওন করে না তাও কিন্তু না, আপনাদের পার্ট হিসেবে তারা হয়তো বা সেই রকম একটা রোল প্লে করেছিল ইঞ্জিনিয়ারিং এ, সেটার প্রাইস পোস্টিং হয়তো বা দিয়েছেন। যাই হোক, সেই আলোচনায় আমি যাব না। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যেই সিচুয়েশনে গভর্নমেন্ট টেক ওভার করেছে, সেখানে কিন্তু মোস্ট অফ দা জায়গায় আসলে আওয়ামী লীগের লোকজন প্রশাসনে ছিল, বা সেই জায়গা থেকে তাকে সেই সাপোর্ট কিন্তু সে পায়নি। তারপর একটা স্টেবল সিচুয়েশনে এনে
আমাদেরকে একটা নির্বাচন উপহার দিয়েছে, আপনাদেরকে বিশেষ করে খুব ভালো একটা জায়গা তিনি উপহার দিতে পেরেছেন, এবং আমি শিওর আপনারা সে ব্যাপারে হ্যাপি। এবং কিন্তু আমার জায়গাটা আমরা কতটুকু আসন পেলাম বা না পেলাম সেটার থেকে আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ বিষয় এই পরিবর্তনটা, যে সংস্কারটা আসলে সবাই মিলে এই সংস্কারের জায়গায় আমরা সংবিধান ঐক্য- সংস্কার পরিষদের জন্য আলাদা একটি কমিটির কথা বলেছেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে। এটি নিয়ে আমরা আলোচনা বলার বিষয় না, এটা তো অলরেডি সলভড ইস্যু। হ্যাঁ, কিন্তু উনি সবাইকে নিয়ে হচ্ছে এই কমিটি করার কথা বলেছেন। আমরা আলোচনা করব সাইফ মোস্তাফিজ, যেহেতু আপনি সরকারের বাবুল, আপনার কাছেই আসলে সকল প্রশ্ন এসে জমা হয়। ইঞ্জিনিয়ারিং এবং গেল সরকার আপনাদেরকে এক ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, এ ধরনের বক্তব্য হ্যাঁ আপনাদের নির্বাচিত করবার ক্ষেত্রে এ ধরনের কথা বারবারই হচ্ছে আমরা বিরোধী দলের কাছ থেকে শুনে আসি। দেখুন, প্রথম কথা হচ্ছে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিংয়ে ছিল, আমাদের প্রধানমন্ত্রীও এটা বলেছেন। আমার নিজেরটাও আমাকে অনেক ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আমাকে লোক রাখতে হয়েছে, কেন্দ্র অফিস খরচ দিতে হয়েছে এবং আমার পোস্টার ছাপাইতে হয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা ইঞ্জিনিয়ারিং বলছি। ওনারা কি কোন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে অভ্যস্ত, এটি কিন্তু আমরা সরকারি দলের সাথে অভ্যস্ত নয়। কারণ ওনারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে নিয়ে এসেছেন, ওনারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ওনারা আপনার সরকারের অংশ হয়েছেন, ওনারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ওসি, ডিসি, এসপি, নির্বাচন কমিশনার ট্রান্সফার করেছেন এবং সেটা বিভিন্ন জায়গায় নিয়েছেন। আপনার কথা প্রেক্ষিতে মনে হয় সাইফ মোস্তাফিজ কিছু একটা বলছেন বোধহয়, আমরা ওনার কথা আসলে শুনতে পাচ্ছি না। ইঞ্জিনিয়ারিং বলছে যে খলিলুর রহমান সাহেব যে ক্রাইটেরিয়াতে আপনাদের মন্ত্রিসভায় আছেন, উনি কোন ক্রাইটেরিয়া আছেন? আমি তো আপনার মুখেও শুনেছি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সালাউদ্দিন ভাই থেকে শুরু করে একদম তাকে ধুয়ে ফেলেছিলেন যে আমেরিকার এজেন্ট, দেশ বিরোধী ষড়যন্ত্র করতে আসছেন, এই সেই। তো সেই লোককে, এবং আপনারা এই নির্বাচনের আগে এই দুজন ছাত্র উপদেষ্টাকে বারবার বলেছেন এদের সাথে এনসিপির সম্পৃক্ততা আছে, এদেরকে কোনোভাবে এই সময় রাখা যাবে না। কিন্তু ওই সময় থাকা যার আন্ডারে আসলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিরাপত্তা বিষয়ে যিনি উপদেষ্টা ছিলেন তার কন্ট্রোলে কিন্তু এই সবগুলো ব্যবস্থাপনা ছিল। তো সেই মানুষটাকেই আপনারা আপনাদের মন্ত্রিসভায় এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন, যার ব্যাকগ্রাউন্ডে আমি জানি না আপনাদের মতো ছাত্র দল বা গুরুত্বপূর্ণ ভাবে বিএনপি রাজনীতি করে আসছেন কিনা। হয়েছে? আচ্ছা, আমি একটু যোগ করতে চাই। সাইফ মোস্তাফিজ এবং হুদা ভাই দুজনকেই, একটা হচ্ছে যে আমরা জুলাই সনদ নিয়ে তো অঙ্গীকারবদ্ধ দুই দলই বা সবাই, পুরো জাতি। রাজনৈতিক সমঝোতা হয়েছে, হ্যাঁ, তো রাজনৈতিক সমঝোতাটা বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে, আলোচনা হওয়া উচিত। কিন্তু আজকে দেখুন, আজকে যখন আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা করছি, তখন লিবিয়ার সাগরে 11 জন বাঙালি বাংলাদেশের মানুষ লাশ উদ্ধার হয়েছে, আরো কতজন মারা গেছে সেটা জানি না। এবং বলা হয়েছে যে 1 সপ্তাহের বেশি তারা সাগরে ভাসছে, পানি এবং খাবারের অভাবে তারা মারা গেছে। এবং এর 8 জনই সুনামগঞ্জের একটি এলাকার। রাজশাহীতে হামে 11 জন বাচ্চা মারা গেছে। আচ্ছা, দেশে যে ভয়াবহ জ্বালানি সংকট, সরকার স্বীকার করুক আর না করুক বা সরকারের মন্ত্রীরা যাই বলুক, যে জ্বালানি না পেয়ে ট্রাক চাপা দিয়ে মানে স্টেশনের মেরে ফেলছে। এটা নিয়ে সংসদে আলোচনা হবে না। আমরা জুলাই সনদ তো বাস্তবায়ন 3 দিন পিছানোও যাবে। আলোচনা হওয়া উচিত আজকের জনজীবনের সমস্যা নিয়ে। আমরা জানি না যে কেন সরকারি দল বিরোধী দল তো সরকারকে বেকায়দায় ফেলার জন্য তো এই প্রশ্নগুলো আনা উচিত। কিন্তু তারা শুধু অবশ্যই জুলাই সনদ গুরুত্বপূর্ণ, কিন্তু আর জুলাই সনদ এখন প্রশ্নটা আসছে কি, যে হয় সমঝোতার মধ্যেই করতে হবে, যে জুলাই সনদ গণভোট কি জাতীয় সংসদের উপরে থাকবে না তার থাকবে। এখন একটা আর একটার অধীনে থাকবে না, দুটারই সমান্তরাল। বিএনপি কিন্তু এ কারণে বলছিল যে গণভোটটা হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচনের পরে, যা অন্যরা মানেনি। ওই একই আবার কথা বলবো যে জাতীয় ঐকমত্য কমিশন যে কোনোভাবে সব পক্ষকে
সন্তুষ্ট করতে যে কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি। এবং আজকে যেটা নির্বাচন নিয়ে প্রশ্ন হচ্ছে যে কে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করেছে, এবং এই ইলেকশন আমরা তো মনে করি অবশ্যই বিগত 3টি নির্বাচনের চেয়ে ভালো নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু এর ফলাফল নিয়ে যদি সরকারি দল ও বিরোধী দলের মধ্যে এতটা অবিশ্বাস থাকে তাহলে কিন্তু আমরা এই আগামী 5 বছর এই বিতর্কের আবর্তেই ঘুরতে থাকবো, জনজীবনের যে সমস্যা সেটি উপেক্ষিত থাকবে। অবশ্যই শেষ করবো। হ্যাঁ অবশ্যই আপনি প্রথম কথা হচ্ছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এরটা তো বললাম, দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটি বিষয় যে প্রশ্ন আসলে আমি বিরোধীদেরকে করেছিলাম সেটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের জন্য কি আলাদা আসলে কোনো কমিটি করার চিন্তা ভাবনা করছেন আপনারা? হ্যাঁ আজকে সংসদে এটা প্রস্তাব হয়েছে, সংসদে এটা প্রস্তাব হয়েছে যে আমরা এটা করতে পারি। তো সেটা নির্বাচন নিয়ে আমি যেটা বললাম সেটা আপনি তো বুঝেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিরোধী দলের এটা বলবার অধিকার আছে, এটা বলে, এটা ট্রেডিশন, এটা রাজনৈতিক হেকলিং বলতে পারেন, আবার রাজনৈতিক একটা রাজনৈতিক কথাও বলতে পারে, এটা বলার জন্য বলা বলতে পারে, রাজনীতিবিদদের এটা বলবার অধিকার আছে। শেখ হাসিনা একসময় বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে 90-এর নির্বাচনে, কাজেই যারা হেরে যান তারা এটা বলেন, এটা বাংলাদেশের রাজনীতির অংশ। তারা বাংলাদেশের রাজনীতি তথাকথিত রাজনীতি থেকে বের হয়ে আসতে চান, কিন্তু সুযোগ মতো সেই ট্রেডিশনগুলোকে আবার কাজেও লাগান। 1 2 নম্বর হচ্ছে যে আপনার যে আইনের প্রশ্নে যেটা, এটা কিন্তু কথাটা যেটা সৌরভ ভাই বলেছেন এটাই বিএনপির কথা, যে এইটাকে আমরা কি করে আইনের মধ্যে আনতে পারি। বিএনপি জুলাই সনদকে ধারণ করে, জুলাইকে ধারণ করে, এবং এই কারণেই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর দাড়ি কমা সেমিকোলন সহ আমরা পালন করব, এটা বিএনপি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এখন এটা কিভাবে, এটাকে আমাকে ইনকর্পোরেট করতে হবে। জুলাই সনদের যে ধারাগুলো কনস্টিটিউশনের সাথে জড়িত, যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এটাকে আনতে গেলে, এই গণভোটকে আনতে গেলে, এই জুলাই সনদকে তফসিলে আনতে গেলে আমাকে সংবিধানের সংশোধন করতে হবে। সেইটা করতে গেলে, সংবিধানের যে কোনো সংশোধন করতে গেলে এটা সংসদে আমাদের এটা আলোচনা করতে হবে। আলোচনা করে সংসদের মাধ্যমে এখানে এটা ইনকর্পোরেট করতে হবে, মানে বিল আকারে উপস্থাপন, বিল আকারে উপস্থাপন করতে হবে। তার মানে আপনারা এটা স্বীকার করছেন না যে 180 দিনের মধ্যে আইন পাস হোক বা না হোক জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটা আপনারা জুলাই স্বীকার সনদ করছেন? তো বাস্তবায়ন আমরা করব, তো না হলে আমরা সাইন করেছি কেন? না, কিন্তু সাংবিধানিক আদেশে আছে যে এটি 180 দিনের মধ্যে এই পার্লামেন্ট যদি অনুমোদন নাও করে তাহলে জুলাই সনদ যা যা আছে এখানে আবার সব বাস্তবায়ন হবে। আরো একটা কথা আছে এখানে, যে যারা নির্বাচনে ইস্তেহার দিবে এবং সেই ইস্তেহারের ভিত্তিতে যারা বা দায়িত্ব পাবে, লাস্টের কলাম তো সেইটাই, এবং বিএনপি কিন্তু 51% পেয়েছে। কাজে বিএনপি যেটা স্বাক্ষর করেছে সেটাকে বিএনপি সংবিধানে ইনকর্পোরেট করে। সাইফ মুস্তাফিজ কিভাবে এটা নিয়ে? আমি যেটা বলছিলাম যে ভাইরা যে বারবার বলছে যে জনগণই আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এখানে 12 ফেব্রুয়ারিতে জনগণ 2 ধরনের ম্যান্ডেট দিয়েছে, একটা হচ্ছে ডিরেক্ট ম্যান্ডেট গণভোট, আর একটা হচ্ছে যে প্রতিনিধিত্ব। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে বললেন ইঞ্জিনিয়ারিং এর কথা, তাহলে কি হচ্ছে যে আমি শেষ করি তারপর একটু বলেন। মানে জনগণ আপনাদের সংসদে আইন বানানোর ম্যান্ডেট দিয়েছে, আপনারা জনগণের প্রতিনিধি, আপনাদের সেই প্রতিনিধিত্বশীল সেই ম্যান্ডেট। আর গণভোটের মাধ্যমে সংবিধানে মৌলিক পরিবর্তনের ম্যান্ডেট জনগণ নিজের কাছেই রেখেছে। এটা জনগণের সরাসরি ম্যান্ডেট। আপনাদের প্রাপ্ত ভোটের চেয়ে অন্তত 20% বেশি ভোট জুলাই সনদ ও আদেশের পক্ষে রয়েছে। এর অর্থ হচ্ছে জনগণ বলেছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে বর্ণিত পদ্ধতিতে সংস্কার পরিষদ গঠন করে সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হবে। এটা মানে জনগণের ডিরেক্ট ম্যান্ডেট। সো এইটা নিয়ে যদি আমি তো বললাম যে আপনারা চাইলে সংবিধানের অনেক জায়গা থেকে অনেক রকম করে দেখাতে পারেন। আমি জানি না যে সংবিধান সংস্কার বিষয়ক যে পরিষদ, এটা কোন সংবিধানে আগে থেকে অন্তর্ভুক্ত থাকে কিনা আমাকে এটা আপনারা জানাতে পারেন, আমি এটা এই বিষয়ে জানতে চাই। এটা সংবিধান সংস্কার বিষয়ক পরিষদ কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। এবং আপনারা যেই কথাটা এখন বলছেন, এটা আমি বারবার এটাই বলছি যে আপনাদের যদি এই মাইন্ডসেটটা থাকতো, এটা আপনারা তো ইলেকশনের আগে ক্লিয়ার করে দিতে পারতেন।
এই কথাগুলো এখনই আপনারা যেই মতামতগুলো দিচ্ছেন, আপনি বাবুল ভাই যেটা বলছেন বা সালাউদ্দিন ভাইয়ের যে ওপিনিয়নটা দিচ্ছেন, আপনারা আগে থেকে ক্লিয়ার করে ফেললে তো এটা আরো সুন্দর হতো। আপনি এখন জনগণের ম্যান্ডেট নিয়ে ইলেকশনের পরে যদি এগুলো বলেন, সেটা তো আসলে খুবই দুঃখজনক। এবং তারেক রহমান সাহেব আগে যেভাবে গণভোটের জন্য হ্যাঁ ভোটের ক্যাম্পেইন বলেছেন, মানে আপনাদের জুলাই সনদ একরকম আর সারা মানুষের জুলাই সনদ বা জুলাইয়ের জায়গাটা একরকম। এটা তো আসলে খুবই সাংঘর্ষিক হচ্ছে আপনাদের নিজেদের কথার সাথে। আর হচ্ছে আপনারা যে বারবার বলছেন যে আসলে 2/3 মেজরিটি নিয়ে আমরা আসছি, পিপল আমাদেরকে ডিসাইড করতে দিছে, এরকম পিপল 2/3 না, অলমোস্ট ফুল ম্যান্ডেট হচ্ছে যে আওয়ামী লীগকে অনেকবার দিয়েছে। তো তাদের পরিণতি তারা জনগণের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের এখন অবস্থান কোথায়? দিল্লিতে অবস্থান করছে কেউ, কেউ বিভিন্ন দেশে। তো সেই জায়গাটাও আমি আশা করবো যে আপনারা ভুলবেন না, কারণ ক্ষমতার মোহে এবং এই 2/3 মেজরিটির মোহে আপনারা এখন যে ধরাকে সরাজ্ঞান করতে যাচ্ছেন, এটা খুবই আনফরচুনেট। ধরাকে সরা জ্ঞান, ক্ষমতার মোহ। আরেকটা ব্যাপার যেটা ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে এই যে বর্তমানে যে তেলের সংকট, তারপরে আমাদের যে প্রবাসী ভাইয়েরা হচ্ছে মারা গিয়েছেন, এই বিষয়গুলো তো অবশ্যই সংসদে আসা উচিত। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সংসদে কথা বলার ফ্লোরই খুব কম পাচ্ছে বিরোধী দল, এবং যতটুকু পাচ্ছে সরকার দল, তার মধ্যে অলমোস্ট মেজরিটি টাইম হচ্ছে যে তারেক রহমানকে নিয়ে বন্দনা করতে দেখা যাচ্ছে। ফাইন, তাদের দলীয় নেতা বা তাদের সংগ্রামের জায়গা থেকে এটা হতেই পারে, কিন্তু আমার মনে হয় যে সংসদে এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আলোচনা করা উচিত। ঠিক আছে, বলবো আর দরকার লাস্টেরটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে বিএনপির সংসদেরা তারেক রহমানের তেমন কোনোই গুণগান গেয়েছেন বলে আমার দৃষ্টিগোচর হয়নি। তবে আমার এইটি দৃষ্টিগোচর হয়েছে, বিরোধী দলের বেঞ্চ থেকে কোনো এক বিরোধী দলের নেতা 5 মিনিটের মধ্যে 3.5 মিনিট শুধুমাত্র তারেক রহমানের গুণগান গেয়েছেন। এটা আমার খুবই মজা লেগেছে। নাম্বার 1। নাম্বার 2 কুড়িগ্রামের কোনো একজন, আমি নামটা ভুলে গেছি। নাম্বার 2 হচ্ছে যে আমরা গুণগান গাইলেও তারেক রহমান প্রধানমন্ত্রীর ছেলে, প্রেসিডেন্টের ছেলে, স্বাধীনতার ঘোষণার ছেলে, বিএনপির চেয়ারম্যান এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী। কাজেই আমাদের গুণগানের অপেক্ষায় থাকেন না উনি, এবং উনি এটা পছন্দও করেন না। বরঞ্চ যারা গুণগান করেন তাদেরকে উনি নেগেটিভ মার্কিংয়ে রাখেন। কিন্তু কুড়িগ্রামের যিনি জামাতের বন্দনা করেন জামাত ইসলামের না এনসিপির? বোধহয় এনসিপি, না জামাত ইসলাম। না, এনসিপির হতেই পারে না। আপনাদের বেঞ্চ থেকে উনি জামাত ইসলাম না এনসিপি তো লেখা নাই। এই মুহূর্তে তো আপনারা হচ্ছেন জামাত এনসিপি। কাজেই আমি বলছি ওই টার্মে আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে এনসিপির নন। আচ্ছা, আমি তো সংসদের বিষয় মোটামুটি ফলো করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে আপনাদের এনসিপিরও দেখলাম আমার নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অনেকক্ষণ মাসুদ বক্তব্য দিলেন, হাতিয়ার এমপি মাসুদ মহোদয়। তো যাই হোক, ওইটা আপনি বলেছেন, আমি বললাম এটা 2। যেটা আপনি বললেন যে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, কাউন্ট করছে না, গণনা করছে না, বিএনপি এটি কোনোদিনও মনে করে না। বিএনপি মনে করে যে কোনো সময় জনগণ যে কোনো মুহূর্তে তার মতামত দিবে, এবং সেই মতামত বিএনপিকে কাউন্ট করে, কারণ বিএনপি জনগণেরই দল, জনগণের কাছে ফেরত যেতে হবে। বিএনপি এটি ভালো করে, বরঞ্চ বিএনপি যে কাজগুলো করছে আপনি দেখুন না, রাজশাহী মেডিকেল কলেজে 13 জন শিশু হামে মারা গেছেন, 11 জন শিশু। প্রধানমন্ত্রী বলেছেন ব্যবস্থা নিতে, এবং এটার সর্বোচ্চ ব্যবস্থা নেবেন উনি। তারপর কি স্বাস্থ্যমন্ত্রী, উনি 20টা ভেন্টিলেটর বিভিন্ন জায়গা থেকে উনি ম্যানেজ করেছেন। আমাদের স্বাস্থ্য এর বাজেট জিরো করে রেখে গেছেন, স্বাস্থ্যতে কোনো পয়সা নেই, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী প্রচুর পরিশ্রম করে সেই জিনিসটা 20টা ভেন্টিলেটর অলরেডি উনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে, এর মধ্যে 2-1টা কোম্পানির নামও উনি বলেছেন সংসদে, ইনসেপ্টার নাম বলেছেন, তারা 5টা দিয়েছে। সো এভাবে উনি ম্যানেজ করছেন। নাম্বার 2 হচ্ছে যেটি এই মুহূর্তে বাংলাদেশের যেটি সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে তেল। আমরা আশা করি, বিরোধী দল শুরুতে কি বললেন, আমরা ছায়া মন্ত্রণালয় করব, ছায়া সংসদ করব। আমরা কিন্তু আশা করি এই ক্রিয়েটিভ জেনজির ছেলেরা, এই জুলাই যোদ্ধারা আমাদেরকে সহযোগিতা করবে। কিভাবে সহযোগিতা করবে? আমরা এই মুহূর্তে তেলের সোর্সিং কিভাবে করতে পারি, তেলের অল্টারনেটিভ ব্যবহার কিভাবে করতে পারি,
তারা শুরু থেকে যে বডি ল্যাঙ্গুয়েজটা সংসদে দেখাচ্ছে, এটা দেশের জন্য ভালো না, আমাদের জন্য ভালো না, তাদের জন্য ভালো না। আমাদের ভবিষ্যতের প্রজন্মকে আমরা যদি ভালো কিছু দেখাতে চাই, আমাদের সবাই মিলে এই দেশের জন্য কাজ করতে হবে, দেশের জনগণের জন্য যেটা করণীয় সেটা করতে হবে। নিশ্চয়ই। জুলাই রাজনৈতিক সমঝোতা, জুলাই সেই রাজনৈতিক সমঝোতাকে আমরা আইনে ইনকর্পোরেট করব, এটা বিএনপির প্রতিশ্রুতি, এটা আপনাদেরও প্রতিশ্রুতি। এইটা নিয়ে খামাখা জুলাই জুলাই করে এইটাকে যেরকম এক সময় সব কিছুতে মুক্তিযুদ্ধ আসতো, ওই জিনিসটা যেন এরকম না করে আমরা যেন স্বাভাবিকভাবে আগামীতে দেশ গড়ার জন্য আমরা, যেটা সৌরভ ভাই বলেছেন, আমি ওই দিন বলেছিলাম একটা মিটিংয়ে যে আমাদের বিভিন্ন মিশনগুলোর কি কাজ, আমাদের পররাষ্ট্র মিশনগুলোতে আমরা কি করব, নিশ্চয়ই, আমরা কৃষকদেরকে ডিজেল সাপ্লাই দিতে পারছে কিনা, আমাদের এই জিনিসগুলো আমরা চাই সংসদও আসলে এই বিষয়গুলো, সাধারণ মানুষের কথাগুলো প্রতিধ্বনিত হোক এবং আপনারা নিশ্চয়ই সেখানে সাধারণ মানুষের জন্যই কাজ করবেন, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। সাইফ মুস্তাফিজ, আপনাকে আসলে আর আমরা আলোচনায় পাচ্ছি না, অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন। তবে আলোচনা রয়ে গেল, কারণ সংসদ চলবে, বিরোধী দলের ভূমিকা এবং একই সাথে সরকারি দলের অবস্থান সবকিছু মিলে এই আলোচনার সামনে আগামী দিনগুলোতে আমরা আবারও করব। নাহলে আমরা রাজনীতির বাইরে আসলে একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটাই হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি শিশুদের মধ্যে হাম যে রোগটি, সেটি খুব প্রচণ্ড আকারে দেখা দিয়েছে, অনেক শিশু এরই মধ্যে মারাও গেছে এবং সামনের দিনগুলোতে এর প্রকোপ বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা এরই মধ্যে কিন্তু বলছেন। কি করণীয়, আমরা সে খবর একটু জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে ডক্টর তৌহিদুর রহমান আওয়াল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। অনেক ধন্যবাদ জনাব আওয়াল, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। একটু বলবেন শিশুদের যে হাম রোগটি হঠাৎ করে আবার কেন এত বেড়ে গেল, এটা কারণটি কি এবং সামনের দিনগুলোতে আমরা কিভাবে এটি প্রতিরোধ করব? কারণ একটি কথা বিভিন্ন গণমাধ্যমগুলোতে আসছে যে এর যে টিকা, তার কার্যকারিতা এবং টিকার প্রাপ্তর যেই সংখ্যাটি সেটি অনেক কমে গেছে, একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের যে ইপিআই যে শিডিউলটা, এটা 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম উনি যে শুরু করেছিলেন, সেই এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন যে প্রোগ্রামের আন্ডারে এই টিকাটাকান কর্মসূচি চালু হয়েছিল। তো সেই প্রোগ্রামটা এই আমাদের যে ফ্যাসিস্ট রেজিমের সময় সেখানে বিভিন্ন কারণে এগুলো হ্যাম্পার হয়েছে। তো মিজেলসের জন্য মানে হামের জন্য যে টিকা দেওয়া, সেটা হইলো 9 মাসের সময় বাচ্চার আর 15 মাসের সময় দেওয়া হয়। কারণ জন্মগতভাবেই তার বডিতে যে হামের জন্য যে অ্যান্টিবডি, সেটা মায়ের কাছ থেকে সে পেয়ে থাকে, ওইটা 6 মাস থেকে 9 মাস পর্যন্ত তাকে হাম থেকে প্রতিরোধ ক্ষমতা দেয়। কিন্তু তারপরে যখন তার ইমিউনিটি কমে যায়, অ্যান্টিবডি কমে যায়, দেন হচ্ছে 9 মাসে টিকা দেওয়ার সময় এবং 15 মাসের সময় তার টিকাটা ইনশিওর করা। অনেক সময় কি হয় যে 9 মাসের টিকাটা দিল কিন্তু 15 মাসের সময় পায় না, এই জন্য তার তো ইনকমপ্লিট ডোজ হয়, সেজন্য সে এখানে সেই জায়গায় তার ইনকমপ্লিট ডোজের কারণে তার ইনফেক্টেড হওয়ার চান্স থাকে পরবর্তীতে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে রোহিঙ্গা ক্যাম্পের যে এই জায়গাগুলোতে ঘনবসতি ছিল, সেই জায়গাগুলোতে অনেক মানুষজন একসাথে থাকার কারণে, আর সমস্যা হইলো মিজেলস বা হাম হচ্ছে হাইলি কন্টাজিয়াস। মানে এটা হলো আপনার হলো যদি কেউ আনইমিউনাইজ থাকে, তো সেই জায়গায় হচ্ছে সে 10 জনের মধ্যে 9 জনই ইনফেক্টেড হইতে পারে। আর এটা হচ্ছে যে 2 ঘন্টা পর্যন্ত আপনার থুতু বা আমরা এটা ছড়াই হচ্ছে, এটা হলো কাশির মাধ্যমে, সর্দির মাধ্যমে এই জায়গা থেকে ছড়ায়। তো সেখানে হচ্ছে 2 ঘন্টা পর্যন্ত সে ইনফেকশন করতে পারে বাকিদের, যে হইলো আনইমিউনাইজ বা কারো ইয়া থাকলে। তো এই জায়গায় সমস্যাটা হইছে অনেক কান্ট্রি, কিন্তু ফার্স্ট অল কান্ট্রি ইউরোপের কান্ট্রিগুলা যেমন ইউকের, সে হলো এই গত জানুয়ারিতে সে আর মিজেলস মুক্ত দেশ হিসাবে যে তার স্বীকৃতি ছিল সে সেটা হারাইছে। কানাডার যারা তারা হারাইছে, ইউরোপের ফ্রান্স যারা তারা হারাইছে। তো সারা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু যে এখানে একটা বড় চ্যালেঞ্জ, যে সেই জায়গা থেকে যে আমরা হচ্ছে যে এই চ্যালেঞ্জটা যে আমাদের শুধু দেশের না, সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। সেখানে আমাদের গভর্নমেন্ট যে সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া, আমাদের প্রধানমন্ত্রী আন্তরিকতা, আমাদের স্বাস্থ্যমন্ত্রী আন্তরিকতা যে শুরু হয়েছে, যে আমাদের ইনফেকশাস ডিজিজের যে হাসপাতালটা, সেটা তো ছিল ফ্যাসিস্টের আমলে শুধু নামমাত্র হাসপাতাল, তারা বিভিন্ন প্রজেক্ট বরাদ্দ দিয়েছে কিন্তু কোনো উন্নয়ন হয় নাই, কোনো কিছু হয় নাই। তো গত 8 বছরের মধ্যে এই ধরনের তারা বড় প্রোগ্রাম তারা নিতে পারে নাই। আগে যে প্রোগ্রামগুলো ছিল
যে এখানে যে 40 লাখ শিশুকে যাতে আমরা এই আওতায় আনতে পারি ইপিআই শিডিউলের আওতায়, তো সেটি ইম্পর্টেন্ট ছিল। যে এটা ছিল MR, যেটা মিজেলস আর রুবেলার জন্য, মানে হাম আর রুবেলার জন্য যে টিকার ব্যবস্থা ছিল, সেটার আমরা প্রোগ্রামটা আমরা এখন আবার হয়তোবা, যে এখন যেহেতু 608 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, আজকে স্বাস্থ্যমন্ত্রী বললেন, তো আন্তরিকতার সাথে বিষয়গুলো দেখা হচ্ছে। আশা করা যায় যদি আমরা আন্তরিকভাবে এই জিনিসগুলা আনতে পারি, করতে পারি, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের নতুন করে, তবে এটা আবার মেইনটেনও করতে হবে, যে এখান যাতে এটা আবার এখন হইলো আবার যাতে বাদ না যায়, ভবিষ্যতেও যাতে এটা অবশ্যই ইয়া থাকে। অবশ্যই আপনি যে কথাগুলো বলছিলেন যে এখন নতুন করে যেহেতু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, আমরা একটু এই বিষয়ে আলোচনা করতেই চাই ফজলে হুদা বাবুল। সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আমরা জানি নতুন করে এই বিষয়ে আপনি নিজের আগে বলছিলেন যে ভেন্টিলেশন থেকে শুরু করে অনেক আস্তে আস্তে হচ্ছে বেশ কিছু হাসপাতালগুলোকে বিশেষায়িত করা হচ্ছে, ডিএনসিসি যেসব হাসপাতালগুলো তাতে যাতে হামের চিকিৎসা করা যায় এরকম স্বাস্থ্যমন্ত্রী একটা নির্দেশনাও দিয়েছেন। কিন্তু যেটি আসলে সবার মধ্যেই জানবার একটু জায়গা, সেটি হচ্ছে কেন আমরা হচ্ছে হামের এই টিকার প্রাপ্তিতার ক্ষেত্রে বিভিন্ন দেশে যখন আমরা যোগাযোগ করি তাদের কাছ থেকে, আমাদের দেশে তো আসলে সেভাবে গবেষণা এবং উৎপাদনের জায়গাটা খুবই কম, আমাদের বেশিরভাগই আসলে নিয়ে আসতে হয়, হয়তো বাইরের দেশ থেকে নিয়ে আসতে হয়। এটি কেন আমরা আসলে পুরো পর্যায়ক্রমে করতে পারিনি? জি ধন্যবাদ। ফরচুনেটলি আমার কিছুদিন কাজ করবার অভিজ্ঞতা হয়েছিল ফার্মাসিউটিক্যাল লাইনে, স্পেশালি বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা আপনার অনকোলজি প্রোডাক্ট, এটা ক্যান্সারের প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে আমি কিছুটা তখন কাজ করেছি। আর সানোফি, যেটা সানোফি অ্যাভেন্ডিস, সেটা মার্কেটিংয়ের কাজ করতাম আমি অ্যাজ এ হেড অফ মার্কেটিং হিসেবে। এটা ওয়ারহাউজিং, ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সপোর্টেশন এই জিনিসগুলো দেখতাম। সান ফার্মা আরেকটা বিদেশি কোম্পানি দেখতাম। তো ডক্টর এখানে আছেন, ইজ এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তো আমি যেটা দেখেছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ওভারঅল, স্পেশালি বিগত 17 বছরে, আপনি জানেন যে নোভার্টিজও চলে গেছেন। ডক্টর তৌহিদ, আপনি জানেন নোভার্টিজও বিক্রি করে চলে গেছেন, বোধহয় কার কাছে বিক্রি করে গেছেন, একজন রেডিয়ান্টের কাছে বিক্রি করে গেছেন। সানোফি অ্যাভেন্ডিস বিক্রি করে গেছেন আপনার বেক্সিমকোর কাছে। আপনার জিএসকে অনেক আগে চলে গেছে। সানোফি একটা এত চমৎকার একটা পেনিনসিলিন একটা ওষুধ তাদের, সেখানকার তাদের কিছু মেডিসিন আছে এবং সেটার উপর ভিত্তি করে কিছু যেটাকে আমরা বলি হচ্ছে কি সাধারণ ওষুধটাকে কি বলে যেন, হাবিবার, যেটার জন্য প্রেসক্রিপশন লাগে না, হেরিটেজ প্রোডাক্ট কিছু, না অন্য আরেকটা টার্ম আছে। আমাদের তো অ্যান্টিবায়োটিক বাকিগুলোর জন্য প্রেসক্রিপশন লাগে না। তো এমন কিছু মেডিসিন আছে যেগুলো খুবই উপকারী, খুবই ভালো এবং খুবই তাদের গবেষণার ফলটা এত ভালো, কিন্তু তারা এত বছর, প্রায় 100 বছর বাংলাদেশে থাকবার পরও চলে যেতে বাধ্য হলো। কেন জানেন? বিকজ আমাদের দেশের ডক্টরদের বাজে প্র্যাকটিস এবং ফার্মা কোম্পানিগুলোর বাজে প্র্যাকটিস, এবং সেখানে দুর্নীতি এমনভাবে এসেছে। আমার মনে আছে আমি একবার একজন খুব বিশেষজ্ঞ ডক্টরের কাছে গেলাম আমার কিডনি নিয়ে, যে আমি দেখব কি হয়েছে, সমস্যা কিডনিতে কিনা। ওখানে একজন লোকই ঠিক করা আছে এই প্রেসক্রিপশনটাতে কোন কোন ওষুধ প্রেসক্রাইব করা হচ্ছে, শুধু এইটার জন্য লোক ইনপুট দিবে, কারণ ওইটার বেসিসে ওই ডক্টরটা টাকা পাবে ফার্মা কোম্পানি থেকে। তো এদেশের টোটাল সিস্টেম ইজ যা ইচ্ছে তাই। এরপর আপনি যদি বলেন যে সাপ্লাই চেনের কি অবস্থা, সাপ্লাই চেনের কিছু মেডিসিন আছে যেটাকে স্পেশালি ভ্যাকসিনসগুলো, এগুলোকে একটা মানে একটা সার্টেন কুল চেনে এদেরকে মেনটেন করতে হয়। এবং মানে আপনি আশ্চর্য হবেন বাংলাদেশের 80% ক্ষেত্রে এটা মেনটেন করা হয় না, ফার্মেসিগুলা এটা মেনটেন করে না। আমি কারেক্ট? আই এম শিওর ইউ উইল এগ্রি উইথ মি। এবং অবাক কাণ্ড কি জানেন, কিছু ওষুধ আছে বিশেষ করে ডায়াবেটিক্সের ওষুধ, কিছু লোক ইউরোপে যায়, ইউরোপে যেয়ে অনেকগুলো মিষ্টি খায় তারা 2-3 ধরে, কয়েকদিন ধরে মিষ্টি খাবার পর যখন তাদের ডায়াবেটিক্সের মাত্রা অনেক বেড়ে যায়, তখন তারা ওইটা পরীক্ষা করে ওই রিপোর্ট ডক্টরের কাছে নিয়ে ওখানকার কিছু কস্টলি মেডিসিন তারা লাগেজে করে এনে এইখানে বিভিন্ন ফার্মেসিতে বেচে, যে মেডিসিনগুলো একটা সার্টেন পার্সেন্টেজ অফ কুল চেন মেনটেন করতে হয়।
সেটা এই দেশে হয় না। তো আল্লাহ জানে এই দেশ কিভাবে চলে। আর গত 17 বছরে শুধুমাত্র আপনার কনস্ট্রাকশন করা হয়েছে, বিল্ডিং বানানো হয়েছে, ইকুইপমেন্ট কেনা হয়েছে, ইকুইপমেন্ট কোথায় রেখেছে, কি হচ্ছে, কে ইউজ করছে, কি মেনটেনেন্স, নোবডি নোস। এবং বিল্ডিংগুলো শাওলার সাথে সাথে হয়ে গেছে। আপনি ইউনিয়ন পরিষদগুলোতে অনেকগুলো অবকাঠামো করা হয়েছে, এর 80% ব্যবহার উপযোগী না। আপনি যদি, আমি নিজে বিরোধী দলে থাকার সময়ও এবং 5ই আগস্টের পর আরও বেশি, এবং সরকারে আসবার পরও গিয়েছি, হসপিটালগুলোর, আমার হসপিটাল মানে আমি যে উপজেলা, এই হসপিটালে 2 বছর থেকে আপনার অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই। আমি নিজে পার্সোনাল গ্যারান্টি দিয়ে 300 টাকার স্ট্যাম্পে নিজের টাকায়, কারণ তাদের ড্রাইভার নিয়োগ হচ্ছেন, তা আমি করবোটা কি এখন? আমার নিজের টাকা, আমি এমপি হবার পর আমরা আমি সামনের ড্রাইভার রেখে সামনের করছি। দিনগুলোতে সো কামিং টু দ্য পয়েন্ট, জি। দ্য হোল সিচুয়েশন, মোরওভার এই সেক্টরে, এই মন্ত্রণালয়ে কোনো পয়সা পর্যন্ত রেখে যায়নি, এতটুকু বাজেট রেখে যায়নি। আমরা সামনের যে দিনগুলোতে এটা তারা বছরে ইউটিলাইজ দেখব। করবে। 17 বছর তো নৈরাজ্য ছিল, অব্যবস্থা ছিল, 17 মাসে কি হলো? ইনশাল্লাহ আমরা ভালো করছি। 17 মাসেও ঠিক অতটা না হলেও এটার কোনো শৃঙ্খলা নিয়ে আসা হয়। আমরা আলোচনা এটাও করবো ঠিক। নিশ্চয়ই সামনের দিনগুলোতে বিষয়গুলো নিয়ে। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। সোহেল হোসেন ধন্যবাদ, এবং একসাথে ফজলুদ্দা বাবুল আপনাকেও ধন্যবাদ, এবং একই সাথে আমাদের আরেকজন অতিথি, আপনার সাথে আসলে একটু কমই কথা হলো, ডক্টর তৌহিদুর রহমান আওয়াল। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে। দর্শক, শেষ করতে হচ্ছে একাত্তর জানাল, দেখা হবে আবার।